আজকে আয়তঘনক ক্লাস 10 পার্ট 3। তো আগের পার্টে কিন্তু আমরা 14 নম্বর অবধি অঙ্কগুলো করছি। তো আজকে 15 নম্বর থেকে শুরু করব। তো 15 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 3 ভাগের 1 ভাগ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসেব করে লিখি। একটা ছবিতে বোঝাই। ধরে নাও এটা হচ্ছে একটা ঘনকাকার চৌবাচ্চা, তার মানে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য কি সেম। এই যে ঘনকাকৃতি চৌবাচ্চাটির প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 1.2 মিটার, ঠিক আছে। তো এইখান থেকে কি করছে যে 64 বালতি জল তুলছে এবং 64 বালতি জল তোলার পর এই চৌবাচ্চাটির কত অংশ জল পড়ে থাকে, গোটা ভাগটা যদি 3 ভাগ ধরো তাহলে বলছে 3 ভাগের 1 ভাগ এই অংশটি পড়ে থাকে। এই যে লাল যে অংশটি আমি দিলাম এখানে, এই অংশটি জল পড়ে থাকে চৌবাচ্চাটির। তার মানে জল তুলছে কোন অংশটা, এই যে এই জায়গাটা। তার মানে চৌবাচ্চাটির কত অংশ জল তুলছে, চৌবাচ্চাটির 3 ভাগের 2 ভাগ জল তুলছে। বুঝতে পারলে? এই যে লাল ডটটার উপরের এই অংশগুলো জল তুলছে। বলছে 64 বালতি দিয়ে চৌবাচ্চাটির 3 ভাগের 2 ভাগ যদি জল তোলে তাহলে প্রত্যেকটা বালতিতে কত লিটার জল তুলছে সেটা তোমাকে হিসাব করতে বলছে। প্রথমে আমরা কি করব, এই যে ঘনকাকার যে চৌবাচ্চা, সেই চৌবাচ্চাতে আগে প্রথমে দেখব যে কত লিটার জল ধরে। তার মানে চৌবাচ্চাটির আয়তন বের করব। চৌবাচ্চাটির প্রদত্ত কি আছে, চৌবাচ্চাটির প্রতিটি ধারের দৈর্ঘ্য, চৌবাচ্চাটির প্রতিটি ধারের দৈর্ঘ্য, চৌবাচ্চাটির যেহেতু একটা কি ঘনক 1.2 মিটার, তো মিটারটাকে আমরা ডেসিমিটারে নিয়ে যাব। সেই জন্য এই মিটারের এই সংখ্যাটার সাথে কত গুণ করব, 10, তাহলে ডেসিমিতে যাবে। তাহলে ডেসিমিতে গেলে এই 1.2টাকে লেখা যায় 12-র নিচে 10 আর এখানে 10, এত ডেসিমি। তাহলে 10 কেটে গিয়ে কত ডেসিমি পড়ে থাকলো, 12 ডেসিমি। 1.2 মিটারটাকে ডেসিমিটারে নিয়ে গেলাম, কারণ চৌবাচ্চাটির আমরা আয়তন বের করব। চৌবাচ্চাটির আয়তন বের করব ঘন ডেসিমিটারে। অতএব চৌবাচ্চাটির আয়তন কত হয়ে গেল, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্যের কিউব। তার মানে 12, এটা হলো বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য, তার কিউব। এটা কিসে এককে হয়ে যাবে, ঘন ডেসিমি। তাহলে ঘন ডেসিমিতে হয়ে যাওয়া সেটাকে আমরা লিখতে পারি যে 12-র পাওয়ার 3 এত লিটার। তাহলে চৌবাচ্চাটিতে এই 12-র পাওয়ার 3 এত লিটার জল ধরে, চৌবাচ্চাটি এত লিটার জল ধরে। তো দেখো তো, এই যে বালতি থেকে 64 বালতি থেকে যে জল তোলার, তার মানে এখান থেকে কি আমি বলতে পারি যে বালতি থেকে, মোট এই 64 বালতি থেকে আর কি, বালতি থেকে জল তোলা হয়েছে চৌবাচ্চাটির কত অংশ, দেখো তো, চৌবাচ্চাটির 3 ভাগের 2 ভাগ এত অংশ, তাই না? 64 বালতি দিয়ে জল তোলার পর 3 ভাগের 1 ভাগ যদি জল পড়ে থাকে, তার মানে এই যে জল তোলা হয়েছে চৌবাচ্চাটির কত, 3 ভাগের 2 ভাগ। এই 3 ভাগের 2 ভাগ অংশে কত লিটার জল ধরে সেই লিটারটাই না জল তোলা হয়েছে, তাই না? সেই জলটাই না তোলা হয়েছে। তার মানে আমি কি বলতে পারি যে জল তোলা হয়েছে মোট কত লিটার জল আছে, 12-র পাওয়ার কিউব। সেটার সাথে আমি যদি এই অংশটা গুণ করি তাহলে ঠিক এত লিটার জল তোলা হয়েছে। ভালো করে বুঝবে। আমি যদি বলি যে একটা ঘনকাকার চৌবাচ্চা, এখানে টোটাল ধরে নাও 10 লিটার জল আছে, দুই বালতি দিয়ে জল তোলা হলো। এবার বললাম 2 বালতি দিয়ে জল তুলে পর এত অংশ জল পূর্ণ থাকে, মানে হাফ অংশ জল পূর্ণ থাকে। তাহলে কত অংশ তোলা হয়েছে, এই অংশটা তোলা হয়েছে। তার মানে হাফ অংশ জল যদি তোলা হয় তাহলে হাফ অংশ পড়ে থাকবে।
এবার যদি বলি যে হাফ অংশে কত লিটার জল তাহলে ছিল, তাহলে কি করবে, এই 10 লিটারের সাথে এই অংশটা গুণ করবে, তার মানে এটা কত হয়ে যাবে 5 লিটার। তার মানে 2 বালতি দিয়ে টোটাল জল তোলা হয়েছে কত 5 লিটার। বোঝা গেছে? 2 বালতি দিয়ে জল তোলা হয়েছে 5 লিটার, তার মানে জল তোলা হয়েছে এই অংশটার সাথে এই লিটারটা গুণ করব, তাহলে আমি কত জল তুলছি সেটা বের হবে। আর তাহলে 10-এর জায়গায় এখানে কি 12 কিউব, আর হাফের জায়গায় 2/3 অংশ, তাহলে এত লিটার জল তোলা হয়েছে। এই যে এত লিটার যে জল তোলা হয়েছে, এখানে যে হাফ অংশ জল তোলা হয়েছে কত বালতি দিয়ে, তার মানে 2 বালতিতে কত লিটার জল ধরছিল, 2 বালতিতে জল ধরে কত, 2 বালতিতে জল ধরে ঠিক এই 5 লিটার, তাই না? 2 বালতিতে জল ধরে 5 লিটার, তার মানে 1 বালতিতে জল ধরে কত, 5-এর নিচে 2 লিটার, তার মানে হচ্ছে 2.5, 2.5 লিটার করে প্রত্যেকটা বালতিতে জল ধরছিল। এখানে দেখো তো কয় বালতি দিয়ে জল তুলছে এই লিটারটা, 64 বালতিতে। তার মানে এখানে কি লিখতে পারি যে 64 বালতিতে জল ধরে এই যে 12 কিউব গুণন 2-এর নিচে 3 এত লিটার। এটাকে আমি লিখতে পারি 12 গুণন 12 গুণন 12 গুণন 2 আর নিচে হচ্ছে 3 এত লিটার। তার মানে এখানে একটু কাটাকুটি করি, 3 4 12, তার মানে এখানে কি পড়ে থাকলো 12 গুণন 12 গুণন 4 4 গুণন 2 এত লিটার। 64 বালতিতে জল ধরে এত লিটার। অতএব এক বালতিতে বা প্রতি বালতিতে জল ধরে 64 দিয়ে ভাগ করে দেব, 12 গুণন 12 গুণন 4 গুণন 2 বাই হচ্ছে কি 64 এত লিটার। তাহলে 4 16, 64 4 দিয়ে 4 চোখ 16, 3 4 12, 3 4 12, 3 3 9, 9 2 18 লিটার। তাহলে প্রত্যেকটা বালতিতে কিন্তু 18 লিটার করে জল ধরে। এটা অ্যান্সার। 16 নম্বর অঙ্কটা একটু পরে করছি, দেখো 17 নম্বরটা আগে করি। কি বলছে, 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রস্থ একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে তা হিসেব করে লিখি। একটা আয়তঘনাকার চৌবাচ্চা, আগে ছিল ঘনক, এটা কিন্তু আয়তঘনক, এই ধরনের আয়তঘনকার চৌবাচ্চা। এর যে দৈর্ঘ্যটা কত 2.1 মিটার, আর যে প্রস্থ এইটা 1.5 মিটার, ঠিক আছে? তো বলছে এই চৌবাচ্চায় এত দূর জল আসে, অর্ধেক অংশ জল আসে, তাহলে কোন অংশটা, এই অংশটা জল আসে, এই অংশটা জল আছে, অর্ধেক জলপূর্ণ আসে। তো এবার এই চৌবাচ্চা বাইরে থেকে যদি 630 লিটার জল ঢালা হয় এই চৌবাচ্চায়, তাহলে বলছে তার মানে কি জলতল কি এতটুকুই থাকবে, নিশ্চয়ই এটা বাড়বে। তার মানে ধরে নাও এই জলতলটা এত দূর বাড়লো, জলতলটা কি আর এতটুকু থাকবে, এতটুকু বাড়লো, সেই যে হাইটটা তোমাকে নির্ণয় করতে বলছে। তার মানে জলতল মোট তখন এত দূর হয়ে গেছে হাইট বেড়ে, সেই এইচটা তোমাকে বের করতে বলছে। তো প্রথমে আমরা কি করব, এই আয়তঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য আর প্রস্থটাকে ডেসিমিটারে নিয়ে যাব। হ্যাঁ, মিটারে রাখলে কিন্তু চলবে না। তাহলে প্রদত্ত আয়তঘনাকার, আগেরটা ছিল ঘনক, এটা কিন্তু আয়তঘনাকার, ঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য বলছে 2.1 মিটার, এটাকে ডেসিমিটারে নিয়ে যাবো। তা 2.1কে 10 দিয়ে গুণ করব, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, ডেসিমিতে। এবার 2.1কে লেখা যায় যে 21-এর নিচে 10 গুণন 10, এত 10 10 কাটলো, তাহলে এটা কত হয়ে যাবে 21 ডেসিমিটার। 21 ডেসিমিটার হলো এই আয়তঘনাকার চৌবাচ্চার কিন্তু দৈর্ঘ্য। আর প্রস্থটা কত হবে, একই রকম, প্রদত্ত আয়তঘনাকার চৌবাচ্চার প্রস্থটা দেওয়া আছে 1.5 মিটার, 1.5 মিটার। তার মানে মিটার লিখি, মিলিমিটার নিলে বোঝাবে, মিটার
1.5কে 10 দিয়ে গুণ করব, তাহলে এটা ডেসিমিটারে নিয়ে গেলাম, তার মানে এটা কত হয়ে যাবে 15 ডেসিমি। ঠিক আছে, 15 ডেসিমিটার, তাহলে প্রস্থটা হলো 15 ডেসিমিটার। এবার বাইরে থেকে যদি 630 লিটার জল ঢালা হয়, তার মানে কি উচ্চতাটা নিশ্চয়ই বৃদ্ধি পাবে। ধরি যে চৌবাচ্চায় 630 লিটার, কয় লিটার 630 লিটার, এই যে জলটা ঢাললে 630 লিটার জলটা ঢাললে জলের যে গভীরতা সেটা এইচ ডেসিমি, এত ডেসিমিটার বৃদ্ধি পায়, ধরে নিলাম। এইবার ভালো করে জিনিসটা বুঝবে। দেখো এই যে এই অংশটায় চৌবাচ্চায় এই অংশটায় যদি আমি 630 লিটার জল ঢালি, তাহলে এত দূর অংশটাই হচ্ছে 630 লিটার জলটা আছে, এই অংশটায় 630 লিটার জল আছে। তাহলে এই অংশটার আকারটা কি আকার ধারণ করছে দেখো তো, আয়ত ঘনাকার আকার ধারণ করছে। এই আয়ত ঘনাকারের যে আয়তন যদি আমি বের করতে চাই, তাহলে এর আয়তনটা কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। সেই আয়তনটাই না 630 লিটার, তাই না? সেই আয়তনটাই তো 630 লিটার। তার মানে আমি কি শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে এই আয়ত ঘনকের যদি আয়তনটা বের করতে চাই, তাহলে দৈর্ঘ্য বলতে আয়ত ঘনকের দৈর্ঘ্য কত, 21 ডেসিমিটার। প্রস্থটা হয়ে যাবে তোমার হচ্ছে কি 15 ডেসিমিটার, আর উচ্চতা কত এখানে এইচ। তার মানে আমি লিখতে পারি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এইখানে জল ধরে হচ্ছে 630 ঘন ডেসিমিটার বা এত লিটার। ক্যালকুলেশন করি, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কী লেখা যাবে, 630 বাই হচ্ছে 21 গুণন 15, তাহলে এটা দেখো 3 দিয়ে এটা হয়, তাহলে 3 ও 3, 3 দুগুণ হচ্ছে 6, আর এখানে একটা শূন্য বসাই দিলাম, বোঝা গেল? তার মানে 21 আর 30 যদি গুণ করো তাহলে এটা 630 হবে, বা 21 দিয়ে এই যে 630কে ভাগ করো, তোমরা এইটা ভালো বুঝবে। তো 3 দিয়ে এখানে কত হচ্ছে, 3 ও 3, 3 দুগুণ কি 6, শূন্য, তাহলে এখানে একটা শূন্য বসালাম, তাহলে এই যে 15 দিয়ে এটা কাটবে 2, তার মানে এইচ ইজ ইকুয়াল টু 2। তাহলে জলের যে গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পায়। ওটা দেখো কি বলছে, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ 20 মিটার 15 মিটার, ওই মাঠের ভেতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কত বৃদ্ধি পেল হিসেব করে লিখি। তো দেখো ভালো করে বোঝো আগে, ধরে নাও এটা হচ্ছে একটা গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠ। সেই আয়তক্ষেত্রাকার মাঠের এই যে দৈর্ঘ্যটা সেটা বলছে 20 মিটার, এইদিকে 20 মিটার, এটাও তাহলে 20 মিটার, তাই না? আর প্রস্থটা বলছে 15 মিটার, এটা 15, এটাও তাহলে কত হয়ে যাবে 15 মিটার। বলছে এই মাঠের 4টি কোণে পিলার বসানো হবে, সেই জন্য কি করছে 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকারের গর্ত কাটা হলো। 4 মিটার যে দৈর্ঘ্য বিশিষ্ট 4 কোণে গর্ত কাটা হলো, ঠিক আছে, এইরকম। তার মানে এটা ঘনক আকার একটা গর্ত, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য 4 মিটার প্রত্যেকটা ঘনকের ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে মাটি খুঁড়ে কি করলো, এইখানটায় দেওয়া হলো, এই জায়গাটায় দেওয়া হলো, এই যে বাকি যে জায়গাগুলো আছে এখানে দেওয়া হলো। বলছে এই যে গর্তগুলোর মাটি যে এখানে দেওয়া হলো, সেটা দেওয়ার পর তো মাটি উঁচু হবে, সেই উচ্চতাটা কত সেটা তোমাকে হিসেব করতে বলছে। এখানে আমি উঁচুটা দেখাতে পারছি না, তার মানে বুঝতে পারছো তো আমি কি বলছি। এইখানকার মাটিগুলো এখানে যদি দেয় তাহলে মাঠটা একটা উঁচু হবে না, তাহলে কতটা উঁচু হয়েছে সেটা তোমাকে হিসাব করতে বলছে। তো আমরা প্রথমে কি করব, এই মাঠটার এরিয়াটা আগে বের করব, আয়তক্ষেত্রাকার যে মাঠের এরিয়াটা সেটা আগে বের করবো। তার মানে এখানে কি দেওয়া আছে, আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার,
আর প্রস্থ দেওয়া আছে 15 মিটার। সে আয়তক্ষেত্রাকার, উপরের লাইনটাই হয়ে দেয়, আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল। তাহলে কোনো একটা মাঠের ক্ষেত্রফল মানে এই এরিয়াটা, গোটাটা কিন্তু গর্ত কাটার আগে মুহূর্তটা, ঠিক আছে। ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ বলতে 15, এত বর্গ মিটার, তার মানে 300 বর্গ মিটার। তার মানে এই যে মাঠটির এরিয়া, এইখান থেকে শুরু করে একদম এই এরিয়াটা 300 বর্গ মিটারে আসে। এইবার মাঠটিতে কি করবে, 4 কোণে 4টি পিলার বসাবে, সেজন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা ঘনকাকার গর্ত করছে। তো আমরা প্রথমে কি করব, এই একটি ঘনকের আমরা ক্ষেত্রফল আর আয়তনটাকে বের করব। তার মানে আমি বলতে চাচ্ছি যে ঘনকাকৃতি একটি গর্তের বাহুর দৈর্ঘ্য কত আছে, 4 মিটার। তাহলে একটার ক্ষেত্রে কিন্তু বলছি, ঠিক আছে। ঘনকাকৃতি একটি গর্তের, যদি আমি বলি যে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার বর্গ মিটার, বাহু স্কোয়ার, তাই না। ফর্মুলা আমাদের কি, বাহু স্কোয়ার। ঘনকাকৃতি একটি গর্তের আয়তন, ঘনক আকারের যদি কোনো গর্তের আয়তন বের করতে চাই, তাহলে বাহুর দৈর্ঘ্যের কিউব, তাহলে 4 কিউব। এটা গেল হচ্ছে একটা ঘনকের ক্ষেত্রে। আমি যদি বলি যে ঘনকাকৃতি চারটি গর্তের ক্ষেত্রফল, তার মানে কি, এই ক্ষেত্রফলটার সাথে কত গুণ হবে, 4 গুণ হবে। এই ক্ষেত্রফলটার সাথে 4 গুণ হবে, আয়তন ঘন মিটার হবে, ঠিক আছে, ঘন মিটার, এত বর্গ মিটার। একটা গর্তের ক্ষেত্রফল যদি 4 স্কোয়ার হয়, 4টি গর্তের ক্ষেত্রফল কি হবে, 4টা 4 স্কোয়ার যোগ বা 4 গুণন 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মানে 16, আর এটা হচ্ছে 4, এত বর্গ মিটার, 4 16 64 বর্গ মিটার। 4টি গর্তের ক্ষেত্রফল কিন্তু 64 বর্গ মিটার। আর ঘনকাকৃতি 4টি গর্তের যদি আমি বলি যে আয়তন, মানে কতগুলো মাটি খোঁড়া হয়েছে আয়তনটা, তাহলে একটার যদি 4 কিউব হয়, তাহলে 4টার কি হবে, 4 গুণন 4 কিউব, এত ঘন মিটার, ঠিক আছে, এত ঘন মিটার। এবার দেখো তো, 4টি গর্ত খুঁড়ে নেওয়ার পর মাটির যে ক্ষেত্রফল সেটা কমে গেছে না। মাটির যে এরিয়া, এই গর্তগুলো খুঁড়ে নেওয়ার পর মাটির কি এরিয়া তো কমে গেছে। তাহলে কতটা কমছে, এই 4টার ক্ষেত্রফল থেকে যদি না, মাঠটির গোটাটার ক্ষেত্রফল থেকে এই 4টার মোট ক্ষেত্রফল যদি বাদ দিই, তাহলে কতটা মাঠটার ক্ষেত্রফল সেটা বের হবে, ঠিক আছে। তার মানে 4টি গর্ত বাদ দিয়ে মাঠের ক্ষেত্রফল, তাহলে মাঠটার সম্পূর্ণ ক্ষেত্রফল কত, 300 বর্গ মিটার। এবার এই 4টি গর্তের ক্ষেত্রফল বাদ দিলে তাহলে অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল পড়ে থাকবে, তাই না। তাহলে 4টি ঘনকাকৃতি গর্তের ক্ষেত্রফল কত, 64। তাহলে এটা যদি আমি বাদ দিই, এত বর্গ মিটার, তাহলে 4টি গর্ত বাদ দিয়ে মাঠের যে ক্ষেত্রফল এটা পড়ে থাকবে, তার মানে কি 236 বর্গ মিটার। তার মানে কোন জায়গাটা বলছি বুঝতে পারছো, এই জায়গাগুলো বাদে, এই জায়গাগুলোর ক্ষেত্রফলটা বাদে, এই যে এখানে জায়গাটা পড়ে আছে, সেই জায়গাটার মাঠের ক্ষেত্রফলটা 236 বর্গ মিটার। গোটাটা তো 300, গোটাটা হচ্ছে 300 বর্গ মিটার। তাহলে 4টার এই ক্ষেত্রফলগুলো বাদ যাবে, কারণ ওখানে পিলার বসাবে, তাহলে মাঠটার ক্ষেত্রফলটা পড়ে থাকবে 236 বর্গ মিটার। এবার দেখো, এই 4টি গর্তের মাটি কোথায় দিছে, এই যে মাঠটার যে 236 বর্গ মিটার এলাকাটা পড়ে আছে সেখানে দিছে। তাহলে সেখানে তো মাঠের উচ্চতা তো বৃদ্ধি পাবে না। তার মানে কি, আমরা এখানে কি লিখতে পারি যে ধরি মাঠের যে তলের উচ্চতা 8 মিটার বৃদ্ধি পায়। 4টা গর্তের মাটি আয়তক্ষেত্রাকার ওই 236 বর্গ মিটার এলাকায় যদি দেয়, তাহলে 8 মিটার বৃদ্ধি পায়।
এইবার সত্য মতে জিনিসটা ভালো করে বুঝবে। এই 4টি গর্ত যে খুঁড়ে নিল বা কেটে নিল, সেই 4টি গর্তের মাটিটা কোথায় দিল? এই 236 বর্গমিটার এরিয়ায় তো দিল, সেজন্য তো উচ্চতা কত বৃদ্ধি পেল? এই, তার মানে 4টি গর্তের যে মাটিটা, তার মানে আয়তনটা, 4টি গর্তের আয়তন কত? 4 × 4³ এটাই তো 4টি গর্তের আয়তন। এই মাটিটা সমান সমান কি হবে বলো তো? ওই আয়তক্ষেত্রাকার মাঠের আয়তনটা যতটুকু বৃদ্ধি পেল এই উচ্চতায়, তার মানে 236-এর সাথে যদি আমি এইচ গুণ করি, এই উচ্চতাটার সাথে সমান হয়ে যাবে বা এটার সাথে সমান হয়ে যাবে। বুঝতে পারলে? 4টি গর্তের মোট মাটি, এই যে 236 × h, মানে এটা আয়তঘনকের আয়তন কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে এখানে 236 এত মিটার বেঁচে থাকলো বর্গমিটার, আর উচ্চতাটা হলো h। এইখান থেকে h এর ভ্যালুটা আমরা বের করব, ঠিক আছে? তো দেখো h ইজ ইকুয়াল টু, তাহলে কি লেখা যায়? 4 × 4 × 4 × 4 বাই হচ্ছে কি 236। তাহলে প্রথমে আমরা একটু কাটাকাটি করি। 4 দিয়ে মানে কাটবে, 4 × 5 = 20, আর এখানে হচ্ছে 4 9 কি 36, আর তো মনে হয় কাটবে না। তাহলে এই জিজুগুলো পড়ে থাকলো, উপরে হচ্ছে 64 আর নিচে হচ্ছে 59। তার মানে এখানে 64কে যদি 59 দিয়ে আমি ভাগ করি, তাহলে একবার যাবে 59, এখানে পড়ে থাকবে হচ্ছে 5। তার মানে আমি লিখতে পারি এই ইকুয়াল টু 1/5-এর নিচে 59 এত মিটার। বুঝা গেছে? 1 মিটারের একটু বেশি, 2 মিটারের কম। তার মানে মাঠের যে উচ্চতা, মাঠের উচ্চতা, মাঠের তলের উচ্চতা, মাঠের তলের উচ্চতা, উচ্চতা 1/5-এর নিচে 59 এত মিটার বৃদ্ধি পাবে, এত মিটার বৃদ্ধি পাবে। তো বাকি বড় অঙ্কগুলো আর একটা পার্টে আমি করে দেবো, আজকে এমসিকিউগুলো এই পার্টে করে দিই। কি বলছে 24-এর 1 নম্বরটা দেখো, একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভেতরের আয়তন 440 ঘন সেমি এবং ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি হলে বলছে বাক্সটির উচ্চতা নির্ণয় করো। তাহলে ঘনকাকার, এইটা ধরে নাও ঘনকাকার, এই যে ঘনকাকার একটা বাক্স, ভূমিতল মানে এই যে এইটার যে ক্ষেত্রফল সেটা তোমার এখানে দেওয়া আছে যে 88 বর্গমিটার, 88 বর্গমিটার। আর বাক্সের ভেতরের ক্ষেত্রফল মানে এই যে উপরা তলটা আর এটা নিচের তলটা, বুঝতে পারলে? এটা নিচের তলটা আর এইগুলো হলো সাইডের তলটা, এই যে এগুলো হচ্ছে সাইডের তলটা। তাহলে ভেতরটা এখানে পড়ে থাকলো, তাহলে ভেতরের যে আয়তন সেটা তোমার দেওয়া আছে, আর ভূমিতলের ক্ষেত্রফলটাও সেটাও দেওয়া আছে। প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত চৌপালা বা আয়তঘনক, আয়তঘনক, তাই না? আয়তঘনক, আয়তঘনকাকৃতি বাক্সের ভেতরের, বাক্সের ভেতরের আয়তন, এটা দেওয়া আছে যে 440 ঘন সেমি। এই আয়তনটা যদি তোমাকে বের করতে চাই, বাঁ দিকটাকে ইমপ্লেস করবে দৈর্ঘ্য ইন্টু, আমরা একটা আয়তঘনকাকৃতি বাক্সের যদি আয়তন বের করতে চাই তাহলে কিভাবে বের করি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সেটাই তো আছে কত? 440। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অ্যাকচুয়ালি কি হয়ে যায়? ক্ষেত্রফল, তাই না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আয়তকার যদি হয় সেটা কি হয়ে যায়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থটা ক্ষেত্রফল ইন্টু উচ্চতা পড়ে থাকলো, সেই ক্ষেত্রফলটাই হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল, সেটাই দেওয়া আছে হচ্ছে 88 ইন্টু উচ্চতা, ইন্টু উচ্চতা 440। তাহলে এখানে উচ্চতাটা কত বের হলো? উচ্চতাটা বের হলো হচ্ছে 440-কে 88 দিয়ে ভাগ, তাহলে উচ্চতাটা হয়ে যাবে 5 বাদ যাবে, 5 আর 88 গুণ করলে 440, তাহলে উচ্চতা হয়ে যাবে 5 সেমি। এটা অ্যান্সার। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, আয়তঘনকার গর্তের দৈর্ঘ্য প্রস্থ আর গভীরতা মানে উচ্চতাটা দেওয়া আছে। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ আর 2 মিটার পুরু তক্তা রাখা যাবে কতটা? তাহলে এটা কিভাবে বের করব?
একটা ফর্মুলা আছে যে তোক্তার সংখ্যাটা হবে আয়তঘনাকার গর্তের গর্তের আয়তন যেখানে কাঠটা রাখবে সেই আয়তঘনাকার গর্তের আয়তনটা, আর আয়তঘনাকারের মধ্যে বা আয়তঘনাকার গর্তের মধ্যে রাখা তক্তার আয়তন। ফর্মুলাটা মনে রাখবে, তক্তার আয়তন। তাহলে আয়তঘনাকার গর্তের আয়তনটা বের করার জন্য আমরা কি ফর্মুলা ইউজ করব? আয়তঘনাকার গর্তের আয়তন যদি বের করতে বলতাম তাহলে কিভাবে বের করতাম? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্যটা দেওয়া আছে 40, প্রস্থটা দেওয়া আছে 12, আর গভীরতা মানে এটাই উচ্চতা। তার মানে আমি লিখতে পারি 40 গুণন 12 গুণন 16। আর আয়তঘনাকার গর্তের মধ্যে রাখা তোক্তার আমি যদি আয়তন বের করতে বলি তাহলে কিভাবে বের করব? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে 5 গুণন 4 গুণন 2। তাহলে এটা 5 দিয়ে কাটবে, 5 আর 40, 2 দিয়ে কাটবে 4, এই 4 আর 4 কাটলো, 12 আর 16 যদি গুণ করো তাহলে হয়ে যাবে 192টি। 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে একটা ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। তাহলে ঘনকটির আয়তন কত? ঘনকের আয়তন বের করার জন্য আমার বাহুর কিউব লাগে পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়ে দিছে, আর এখানে উত্তর সংকেত দেওয়ার জন্য পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা 4। তাহলে 4 সংখ্যা বিশিষ্ট পার্শ্বতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে। তার মানে শর্ত মতে কি দেওয়া আছে? শর্ত মতে এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে 4 গুণন পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি হয়? 4 গুণন বাহুর দৈর্ঘ্য সেই স্কোয়ারটা, সেটা দেওয়া আছে 256। তাহলে এখান থেকে বাহুর দৈর্ঘ্যটা বের করো। তাহলে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে? 256 নিচে 4, তার মানে এখানে হয়ে যাবে 64 হয়ে যাবে। তাহলে বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার হয়ে গেল 64 কি লেখা যায় যে 8 স্কোয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এটা 8 স্কোয়ার লিখি, তাহলে এটা কেটে গেল। তাহলে বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 8 এত মিটার। তাহলে অতএব ঘনকটির আয়তন বাহুর দৈর্ঘ্যের কিউব, তার মানে 8-এর কিউব ঘনমিটার, তার মানে 8-এর কিউব মানে 512 ঘনমিটার। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27। তাহলে হচ্ছে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:27। তো দেখো তো, ঘনকের যখন আমরা আয়তন বের করব তখন কি ফর্মুলা? যে বাহুর দৈর্ঘ্যের কিউব। তার মানে এইখানে আমি বাহুর দৈর্ঘ্য কত ধরবো, প্রথম ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত ধরবো যাতে করে বাহুর দৈর্ঘ্যের যে কিউব সেটা আমার 1ই হয়। তাহলে বাহুর দৈর্ঘ্য প্রথম ঘনকটার ক্ষেত্রে নিশ্চয়ই 1 ধরতে হবে। তাহলে ধরি প্রথম ঘনকটির বাহুর দৈর্ঘ্য 1 একক। এখানে কোনো একক দেয়নি, সেই জন্য আমি এত একক লিখলাম। তাহলে প্রথম ঘনকটির সমগ্র তলের যদি ক্ষেত্রফল বের করতে চাই, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কি 6 ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে 1 স্কোয়ার, তার মানে কত হচ্ছে 6 এত বর্গ একক। ঘনকের কেন্দ্র, প্রথম ঘনকটির আয়তন কত হবে? আয়তন হচ্ছে 1-এর কিউব এত ঘন একক। তাহলে 1-এর কিউব কত হয়ে যাবে? 1ই হবে এত ঘন একক। তাহলে প্রথম ঘনকটার বাহুর দৈর্ঘ্য যদি আমি 1 ধরি, তাহলে ঘনকটির আয়তন হচ্ছে 1 আর সমগ্র তলে ক্ষেত্রফল হচ্ছে 6। আবার দ্বিতীয় ঘনকটির ক্ষেত্রে আমার আয়তন কত আছে? 27। তার মানে দেখো বাহুর দৈর্ঘ্য আমি যদি 3 ধরি,
তাহলে বাহুর যে কিউব তার মানে 3-এর কিউব কত হচ্ছে 27, তার মানে দ্বিতীয় ঘনকটির বাহুর দৈর্ঘ্য 3 ধরা যায়। তাহলে ধরি যে দ্বিতীয় ঘনকটির বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে 3 একক। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমি বের করতে বলি, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার মানে 3 স্কোয়ার, এত বর্গ একক। তার মানে 6 ইন্টু 9 বর্গ একক, তার মানে 54 বর্গ একক হলো। তাহলে দ্বিতীয় ঘনকটির আয়তন যদি আমি বলি তাহলে কত হবে 3-এর কিউব এত ঘন একক, তার মানে 27। তাহলে প্রথম ঘনকের আয়তন হচ্ছে 1 আর দ্বিতীয় ঘনকের আয়তন হচ্ছে 27, সেই জন্যই তো অনুপাতটা হয়ে গেল কত 1:27। তাহলে বলছে সমগ্র তলে ক্ষেত্রফলের অনুপাতটা কত। অতএব ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে প্রথম ঘনকটির ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলটা কত বলল 6 বর্গ একক, 6 পরেরটা কত 54। তাহলে এটা একটু কাটাকুটি করা যায়, কারণ এইখানে কিন্তু অপশন 6:54 নেই। তাহলে এটাকে লেখা যায় 6-এর নিচে 54, তাহলে 9 দিয়ে কাটবে, 6 নং 54, তার মানে 1-এর নিচে 9, তার মানে 1:9। এটাই অ্যান্সার। 5 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস, সমগ্র তলকে এস দ্বারা ডিনোট করছে, কর্ণের দৈর্ঘ্যটা বলছে ডি একক হলে এস আর ডি এর মধ্যে যে সম্পর্ক সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ধরে নেই এটা হচ্ছে 5 নম্বরটা, তাই না। ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমি বের করতে বলি, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে ফর্মুলা কি 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 6 a স্কোয়ার এত বর্গ একক। এবার যদি বলি যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তাহলে কি হবে সেটা হচ্ছে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে √3 ইন্টু এ এত একক, তাহলে √3a এত একক। শর্ত মতে দেখো কি দেওয়া আছে যে সমগ্র তলের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা এস দেওয়া আছে 6 a স্কোয়ার, তার মানে এখান থেকে আমি a স্কোয়ারের ভ্যালু পাবো s/6, এটা 1 নম্বর দেব। আবার কর্ণের দৈর্ঘ্যকে ডি দ্বারা ডিনোট করছে, ডি ইজ ইকুয়াল টু √3 ইন্টু এ, উভয় দিকে যদি বর্গ করি তাহলে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3a স্কোয়ার হচ্ছে, তাই না। উভয় দিকে বর্গ করলে এ স্কোয়ার সমান কত লিখতে পারি দেখো তো, এই যে এ স্কোয়ার সমান লিখতে পারি যে s/6, তার মানে 3 দিয়ে এটা কাটলো 2 হলো, তাহলে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু s/2, এটাই হলো সম্পর্ক। তো নেক্সট দিন আমরা কি করব, বড় অঙ্কগুলোর সাথে এই যে সত্য মিথ্যায়, হ্যাঁ, তারপরে এই যে শূন্যস্থান পূরণ, আর এই যে 1 থেকে 5 অবধি অঙ্কগুলো কিন্তু করবো নেক্সট পার্টে। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকলো।